Good evening viewers. Today we will going to discuss about case presentation on topic DUB. তো DUB এর ফুল ফর্ম কি? DUB এটা একটা গাইনির কেস, ঠিক আছে, যার ফুল ফর্ম হলো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। দেখো এইখানে কেস প্রেজেন্টেশন লিখতে গেলে যে ক্রাইটেরিয়াটা ফলো করতে হয় সেটা হলো ইন্ট্রোডাকশন থাকবে, আইডেন্টিফিকেশন ডেটা থাকবে, তার মধ্যে পেশেন্টের যে আইডেন্টিফিকেশন ডেটার মধ্যে নেম, এজ, বেড নং, ডেট অফ অ্যাডমিশন, রেজিস্ট্রেশন নং, ওয়ার্ড, আন্ডার ডক্টর, অ্যাড্রেস, ডায়াগনোসিস, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, সেক্স, এজ, এগুলো সব থাকবে। আর তার সাথে সাথে হিস্ট্রির মধ্যে চিফ কমপ্লেন, প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, অবস্টেটিক হিস্ট্রি, ভাইটাল সায়েন্সের টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার। আর ফিজিক্যাল এক্সামিনেশনে যে জেনারেল যেগুলো করতে হয় সিস্টেম ওয়াইজ সেগুলো থাকবে। এরপরে চলে আসতে হয় যে মেন টপিকে, অর্থাৎ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং যে মেন টপিক, তার ডেফিনিশন কি। ডেফিনিশন এখানে দেখবে লেখা আছে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং ইজ এ স্টেট অফ অ্যাবনর্মাল ব্লিডিং, ঠিক আছে, উইদাউট এনি ক্লিনিক্যালি ডিটেক্টেবল অর্গানিক, সিস্টেমিক অর আয়াট্রোজেনিক কজ। মানে কোনো রকম ডিটেক্টেবল করা যাবে না, অর্গানিক কজই হোক বা সিস্টেমিক কজই হোক বা আয়াট্রোজেনিক কজ হোক, এইসব বাদ দিয়ে যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয় সেগুলো হচ্ছে ডিইউবি। এরপরে তার ইটিওলজি লিখতে হয়। এবার এই যে ইটিওলজি থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয় কিভাবে লেখা না, এখানে কলাম করতে হয়। একদিকে বাঁ দিকে থাকে অ্যাকর্ডিং টু বুক আর ডান দিকে থাকে অ্যাকর্ডিং টু পেশেন্ট, বা এটাকে অনেক সময় লেখে কি বলে বুক পিকচার আছে পেশেন্ট পিকচার। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু বুকে আমরা বই থেকে যা যা পাবো সেই কজগুলো লিখে নেব। দেখো ওভিউলার ব্লিডিং আছে, যার মধ্যে আবার তিনটে ভাগ, তারপরে হচ্ছে তিনটে ভাগ ছিল, তারপর ইরেগুলার রাইপেনিং, তারপর অ্যানুলার ব্লিডিংয়ের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাকর্ডিং টু বুকে এই যে এখানে এসে কিন্তু ইটিওলজিটা শেষ হলো, ঠিক আছে। তাহলে এইদিকে আমার অ্যাকর্ডিং টু বুকে কী কী কজ হচ্ছে সেগুলো লিখব, আর এদিকে অ্যাকর্ডিং টু পেশেন্ট আমার পেশেন্টের কাছে কী কী সাইন সিমটম পেলাম আমি সেগুলো কিন্তু ওখানে ফিল আপ করতে হবে। এরপরে চলে আসে প্যাথোফিজিওলজিতে। প্যাথোফিজিওলজিতে একটা দিয়ে শুরু করে যে ডিউ টু ইটিওলজিক্যাল ফ্যাক্টর, মানে যেই কারণে ইটিওলজি ছিল সেই কারণে কিন্তু প্যাথোফিজিওলজি মানে কি না, প্যাথো আর ফিজিওলজি কীভাবে ডিজিজটা প্রোগ্রেস করছে। তাহলে এখানে সুন্দরভাবে প্যাথোফিজিওলজি লেখা আছে, তোমরা দেখে নেবে আর ওটা লিখে নিও। এখানে দেখবে প্যাথোফিজিওলজি সুন্দর করে লেখা আছে, একটা কলামের মধ্যে কিন্তু ধরে যাবে। এরপরে প্যাথোফিজিওলজির পর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, অর্থাৎ কী কী সাইন সিমটমস হচ্ছে ডিইউবি থাকলে হতে পারে, এটাও ঠিক তাই অ্যাকর্ডিং টু বুক আর অ্যাকর্ডিং টু পেশেন্ট কিন্তু লিখতে হবে। তো সেখানে অ্যাকর্ডিং টু বুকে কী কী পাবো সেইটা লিখতে হবে, আর অ্যাকর্ডিং টু পেশেন্ট অর্থাৎ পেশেন্ট পিকচারে আমরা কী কী পাচ্ছি আর বুক পিকচারে কী কী পাচ্ছি সেটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। এরপরে ডায়াগনস্টিক এভালুয়েশন অর্থাৎ যে ডিইউবিটা সেটা বুঝবো কী করে, কীভাবে আইডেন্টিফাই করব বা কীভাবে একটা ডক্টর সেটাকে কনফার্ম করে। তাহলে এখানে বিভিন্ন ধরনের হিস্ট্রি টেকিং থাকে, ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, ইন্টারনাল এক্সামিনেশন থাকে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি থাকে, স্পেশাল ইনভেস্টিগেশনস থাকে, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি থাকে অ্যান্ড কালার ডপলার, তারপরে আলট্রাসোনোগ্রাফি অ্যান্ড এমআরআই, হিস্টেরোস্কোপি, এইগুলো কিন্তু ডায়াগনোসিস। আর পেশেন্টের কী পাবো আমরা কিন্তু সেটা ডান দিকে ফিল আপ করবো। এরপরে ম্যানেজমেন্টে তিনটে অ্যাসপেক্টে ম্যানেজমেন্ট হয়, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর নার্সিং ম্যানেজমেন্ট। এর ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্টগুলো কী কী অ্যাকর্ডিং টু বুক আর অ্যাকর্ডিং টু পেশেন্ট সেমভাবেই হবে। বুকসের মধ্যে কী কী যেগুলো হরমোনস থাকে, কিছু হরমোনসের মধ্যে দেখবে এখানে এক্সাম্পল দেওয়া আছে। তারপর কিছু হচ্ছে নন হরমোনস থাকে, নন হরমোনসের মধ্যে কি প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর আর হচ্ছে অ্যান্টিফাইব্রিনোজেনিক এজেন্ট। তাহলে আমার পেশেন্টের মানে তোমার যে পেশেন্ট হিস্ট্রি নেবে তার ক্ষেত্রে কী কী ড্রাগস দেওয়া আছে সেগুলো কিন্তু পেশেন্টের ঘরে কলম করে লিখতে হবে। এরপরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট বললাম, সার্জিক্যাল ম্যানেজমেন্টে ঠিক সেম অ্যাকর্ডিং টু বুক আর অ্যাকর্ডিং টু পেশেন্ট করে লিখতে হবে। অ্যাকর্ডিং টু বুকে কী কী হয়, ইউটেরাইন কিউরেটেজ হয়, তারপরে তোমার এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন হয়, আর রোলার বল অ্যাবলেশন হিস্টেরেক্টমি হয়। এবার পেশেন্টের ক্ষেত্রে যদি কোনো রকম ডিইউবি এর জন্য সার্জারি হতে পারে তাহলে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু পেশেন্ট লিখতে হবে।
নেক্সট হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্টে কী করতে হয়, আমরা নার্সিং কেয়ার প্ল্যান করি। তাহলে নার্সিং কেয়ার প্ল্যান, নার্সিং অ্যাসেসমেন্ট তুমি চাইলে আগেও লিখতে পারো, আর না হলে চাইলে পরেও হচ্ছে কলামে, নার্সিং কেয়ার প্ল্যানের কলামে অ্যাড করতে পারো। নার্সিং কেয়ার প্ল্যান কলামে কী কী থাকে আমরা জেনে এসেছি, ADPI, ঠিক আছে, এটা সেকেন্ড ইয়ারে পড়ে এসেছি আমরা, বা ফার্স্ট ইয়ারে প্রথমেই পড়ে এসেছি। A ফর অ্যাসেসমেন্ট, D ফর ডায়াগনোসিস, P ফর প্ল্যানিং, I ফর ইমপ্লিমেন্টেশন। আর হচ্ছে আরেকটা কী বলা হয়, ইমপ্লিমেন্টেশনকে অনেক সময় কিন্তু ওখানে ইমপ্লিমেন্টেশনও বলা হয়ে থাকে, বা ইমপ্লিমেন্টেশন অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন বা ইন্টারভেনশন, আর হচ্ছে ইভ্যালুয়েশন। ওকে, এরপরে আর কিন্তু এই যে 5টা বললাম, এই 5টার মধ্যে আর একটা জিনিস ওখানে অ্যাড হয়, গোল বলে একটা পয়েন্ট। অ্যাসেসমেন্ট ডায়াগনোসিসের পরে গোল বলে একটা পয়েন্ট কিন্তু অ্যাড হয়। তাহলে নার্সিং যেহেতু আমি অ্যাসেসমেন্ট আগে লিখে দিয়েছি, তাই জন্য কেয়ার প্ল্যানে ডেট দিয়ে কিন্তু আমি পরে শুরু করছি নার্সিং ডায়াগনোসিস দিয়ে, তারপরে গোল, তারপরে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন। এবারে নার্সিং ডায়াগনোসিস অনেকেই লেখা জানো যে কীভাবে লিখতে হয়। ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু, প্রথমে প্রায়োরিটি বেসে কোন ডিজিজ থাকছে তার প্রায়োরিটি বেসে কিন্তু নার্সিং ডায়াগনোসিস করতে হবে। আর এই যে ডায়াগনোসিস হচ্ছে, এই ডায়াগনোসিসে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্লুইড ভলিউম ডেফিসিট, তারপর সেকেন্ড প্রায়োরিটি রিস্ক ফর হাইপোভলিমিক শক। যেহেতু ব্লিডিং হচ্ছে তাহলে ফ্লুইড ভলিউম ডেফিসিট হবে, শকে চলে যেতে পারে পেশেন্ট। এবারে ডায়াগনোসিসের যে ফর্মুলেশন সেটা আমি একটু বলে দিই। প্রথমে ডিজিজ কন্ডিশন, মানে ঠিক আছে, ফ্লুইড ভলিউম ডেফিসিট মানে একটা প্রবলেমস থাকছে, তারপরে রিলেটেড টু সেই প্রবলেমসটা, ইটিওলজি কী কারণে হয় সেই কজটা লিখতে হয়। তাহলে ফ্লুইড ভলিউম ডেফিসিট রিলেটেড টু এক্সেসিভ ব্লিডিংয়ের কারণে ফ্লুইড ভলিউম ডেফিসিট হয়েছে। তারপরে অ্যাস এভিডেন্স বাইতে কী লিখতে হয়, হয়তো সাইন সিমটমস, মানে সিমটমস বলতে পেশেন্ট যেগুলো মুখে বলছে, বা সাইন্স বলতে আমরা যেগুলো মেজার করে পাচ্ছি, তাহলে সেইগুলো হচ্ছে অ্যাস এভিডেন্স বাইয়ের পরে লিখতে হয়। এখানে ড্রাই লিপস লিখেছি। নেক্সট সেকেন্ডের যে ডায়াগনোসিস দেখো, ইমব্যালেন্স ডিস্টার্ব যে ফিজিক্যাল কন্ডিশন ছিল, আর 4 নম্বর হচ্ছে অল্টার্ড নিউট্রিশন। এরপরে পরের যে ডায়াগনোসিস সেখানে চলে যায়, পরের ডায়াগনোসিস কিন্তু রিস্ক ফর ইনফেকশন আছে আর নলেজ ডেফিসিট আছে। এরকম করে তোমরা 3 দিনে হচ্ছে মিনিমাম 6টা লিখলেই হবে। এবার ম্যাক্সিমাম যতগুলো লিখতে পারো, 9টা 10টা 12টা যতগুলো লিখতে পারো। নেক্সট চলে আসে পরের কলাম, কমপ্লিকেশনস। ঠিক আছে, কমপ্লিকেশনসে ওই সেমভাবেই অ্যাকর্ডিং টু বুক আর হচ্ছে অ্যাকর্ডিং টু পেশেন্ট লিখতে হবে। যেগুলো বুকসে লেখা আছে সেগুলো বুকসের জায়গায় লিখে দেবে, আর পেশেন্টের কী কী কমপ্লিকেশন হয়ে থাকে যদি, সেগুলো কিন্তু ওখানে লিখতে হবে। আর প্রগনোসিস চান্স কেমন সেটা বই থেকে কী পাচ্ছ, আর পেশেন্টের আফটার কেয়ারের পরে প্রগনোসিস রেট কতটা হচ্ছে বা প্রগনোসিস চান্স ভালো থাকছে কিনা সেটা কিন্তু লিখবে। আর সামারাইজেশনে কী কী পয়েন্ট কভার করেছে আজকে সেগুলো কমপ্লিট করে লিখতে হবে, আর কনক্লুশন একটা দিয়ে তারপরে বিবলিওগ্রাফিতে চলে যেতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে, আর এইভাবে আরও ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা ফলো করতে